আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য। পরিকল্পিত বৃক্ষরোপণ, বন ও জলাশয় রক্ষাসহ পরিবেশ সুরক্ষায় সকলের দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। তিনি গতকাল যশোর টাউন হল মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষায় সরকার দেশব্যাপী প্রতি বছর ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, যা আমরা গাছ থেকে পাই, এজন্য বেশি করে গাছ লাগাতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি পরিত্যক্ত ও খালি জায়গায় গাছ লাগাতে হবে। সকল মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি পরিত্যক্ত খালি জায়গায় গাছ লাগাতে হবে, সকল মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে এবং একটি গাছ কাটলে কমপক্ষে ২টি গাছ লাগাতে হবে। প্রতিমন্ত্রী সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে নিজ নিজ বসতবাড়ির চারপাশে সবুজায়ন ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রেষ্ঠ স্টল প্রতিনিধিদের ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আশোক হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক খান সাবু, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর সদর হাসপাতালে রোগীদের সাথে ফ্যান, হুইল চেয়ার, ট্রলি, পল্লী উদ্যোক্তা ঋণ, শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সামগ্রী, আর্থিক অনুদানের চেক, শুকনো খাবার বিতরণ করেন। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ড শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী দেশের বেকার সমস্যার সমাধানে কাজ করে, যাতে করে দেশের জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে বিদেশে কর্মসংস্থান করতে পারলে দেশ সমৃদ্ধ হবে। এজন্য প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। দৃঢ় প্রত্যয়ে সংশ্লিষ্ট দেশের ভাষা শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি গতকাল সুন্দরবন মহিলা কলেজ অডিটোরিয়ামে রামপাল ও মোংলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসির সভাপতিত্বে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আশরাফ হোসেন, বাগেরহাট মেরিন একাডেমি পরিচালক মাজহারুল হোসেন খান ও জনশক্তি বাগেরহাট দপ্তরের পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কলেজ শিক্ষক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিদেশগামী যুবদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়। খুলনা মহানগরীর খানজাহান আলী ব্রিজের পশ্চিম প্রান্ত এলাকায় কাজী আব্দুর রাজ্জাক জামে মসজিদ ও জুলেখা হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর গতকাল স্থাপন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মসজিদ পরিচালনা কমিটির সভাপতির সভাপতিত্বে পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা এ সময় উপস্থিত ছিলেন। পরে তিনি মসজিদ সংলগ্ন এলাকায় একটি গাছের চারা রোপণ করেন। এর আগে কেসিসি প্রশাসক খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলামের মাতা শিরিনা বেগমের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসেন। এবার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর শুনুন আমাদের বাগেরহাট জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা কোটা ব্যবস্থার সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান। প্রথম দিকে কর্মসূচি ছিল শান্তিপূর্ণ, তবে সময়ের সাথে সাথে বিভিন্ন স্থানে সংঘর্ষ, সহিংসতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পায়। সারা দেশের মতো এই উত্তেজনা ছড়িয়ে পড়ে বাগেরহাটেও। সময় বৃদ্ধির সাথে সাথে কোটা সংস্কার আন্দোলন সরকার পতন ও বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের আন্দোলনে পরিণত হয়। শিক্ষার্থীদের দাবির সাথে একমত হয়ে মাঠে নামেন সাধারণ মানুষও। শিক্ষার্থীদের বুকে যখন নির্বিচারে গুলি করা হচ্ছিল, তখন খেটে খাওয়া মানুষরাও ঘরে বসে থাকতে পারেননি বলে জানান আন্দোলনকারীরা। 17 বছরের দুঃশাসন থেকে মুক্তির জন্য যখন জুলাই আন্দোলন শুরু হলো ছাত্রদের দাবি দাওয়া নিয়ে, ছাত্রদের উপরে নির্বিচারে এই সরকার যখন গুলি চালালো এবং যখন মানুষ একাতারে ছাত্ররা শহীদ হতে লাগলো, আমি একজন সাধারণ মানুষ হিসেবে নিজেকে আর নিবৃত করে রাখতে পারিনি। আমিও সেই তাদের সঙ্গে, তাদের সেই দাবির সঙ্গে একতা প্রকাশ করে আমিও ময়দানে ভূমিকা পালন করেছিলাম। পরে যেভাবে
প্রশাসন এবং আওয়ামী লীগের ছাত্রলীগের পোলাপান যেভাবে হামলা করেছে, ওই আন্দোলনটা এমন একটা পর্যায়ে চলে গেছে, সাধারণ জনতা তখন মাঠে নেমেছে। আমরাও সেই ইস্যুতে আমরা বাগেরহাটে আন্দোলন করেছি। জুলাই আন্দোলনকে 17 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ বললেন জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম। জুলাই আন্দোলন বিগত 7-8 বছরের আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে সমবেত আন্দোলনের ফসল এটা। জুলাই আন্দোলন আমাদের বাক স্বাধীনতা ফেরত দিয়েছে। দিনমজুর, খেটে খাওয়া মানুষ সহ সর্বসাধারণের অংশগ্রহণ প্রমাণ করে জুলাই আন্দোলন ছিল গণমানুষের আন্দোলন। এই আন্দোলন ছিল বাঙালি জাতির দ্বিতীয় মুক্তির সোপান। শেখ শাহানশাহ সোহান, বাংলাদেশ বেতার, খুলনা। খেলার খবর ফুটবল। যশোরের ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি 12 দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় বাঁকড়া ইউনিয়ন পরিষদ একাদশ টাই ব্রেকারে 4-2 গোলে ঝিকরগাছা পৌরসভা একাদশকে পরাজিত করেছে। এর আগে সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এদিকে খুলনার দিঘলিয়ার তেরোখাদা ইকরি কাটেঙ্গা স্কুল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি 15 দলীয় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে রূপসা উপজেলার আইজগাত ইউনিয়ন ও শ্রীফলতলা ইউনিয়নের মধ্যকার গতকালের খেলাটি 2-2 গোলে ড্র হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।